নমস্কার, আমি বোধিসত্ত্ব খান আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। অনেক মানুষই আমাকে প্রশ্ন করছেন যে তারা আইপিও এবং এনএফওর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন না। দেখুন, খুব সহজ কথায় বলতে গেলে আইপিও আসে বা ইনিশিয়াল পাবলিক অফারিং শব্দটি ব্যবহার করা হয় যখন একটি কোম্পানিতে নতুন কোম্পানি তার শেয়ার পাবলিককে অফার করে, অর্থাৎ শেয়ার মার্কেটে যখন তার লিস্টিং হয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বোম্বে স্টক এক্সচেঞ্জে, যখন একটি নতুন কোম্পানির শেয়ার লিস্টিং হয় তখন সেই শেয়ারের যে নতুন শেয়ারগুলো বাজারে আসছে তাকে সেটা আসে একটি প্রসেসের মাধ্যমে, তার নাম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। এবার চলে আসছে হচ্ছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য সেটা হচ্ছে নিউ ফান্ড অফার। নিউ ফান্ড অফার একটা স্কিম, অর্থাৎ এই ক্ষেত্রে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, অর্থাৎ যারা মিউচুয়াল ফান্ডগুলো অফার করে পাবলিককে আমাদের মতন, তাদের ক্ষেত্রে যেটা হয় যে তারা একটি স্কিম ঘোষণা করে যেখানে তারা বলেন যে আমরা একটি নতুন ফান্ড আনতে চলেছি। কীরকম ধরনের ফান্ড হতে পারে? সেই ফান্ডটি ডাইভার্সিফাইড হতে পারে, সেই ফান্ডটি বিদেশে অর্থাৎ ইন্টারন্যাশনাল ফান্ড হতে পারে, সেই ফান্ডটি সেক্টর স্পেসিফিক হতে পারে, অর্থাৎ কেউ মেটালে বিনিয়োগ করতে চাইছে বা কেউ এগ্রিকালচারে বিনিয়োগ করতে চাইছে, কেউ ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ করতে চাইছে। এরকম বিভিন্ন ফান্ড, নতুন ফান্ড যে অফার করে সেটা করে হচ্ছে মিউচুয়াল ফান্ড, সেই জন্য তার নাম হচ্ছে নিউ ফান্ড অফার। এবার নিউ ফান্ড অফারের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরুন যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পাবলিকের কাছ থেকে টাকা তুলছে সেই টাকাটা কিন্তু নতুন কোনো শেয়ার কেনার জন্য নয়, তা সেই টাকাটা তারা ব্যবহার করছে অলরেডি সেকেন্ডারি মার্কেটে যে শেয়ারসগুলো ট্রেড করছে বা যারা সদ্য লিস্টিং হয়েছে, এমন এর ক্ষেত্রেও কিন্তু এই নিউ ফান্ড অফার তারা টাকা বিনিয়োগ করতে পারে। তাহলে এই মিউচুয়াল ফান্ড ক্ষেত্রে যখন নিউ ফান্ড অফার আসে তখন এই নিউ ফান্ড অফারটা তারা যেটা করে সেটা মোটামুটি ধরুন 10 জন পাবলিকের কাছ থেকে টাকা তোলে। ধরুন প্রত্যেকজন মানুষের কাছ থেকে 1000 টাকা করে তুললো। এবার তাহলে 10 জন মানুষের কাছ থেকে তারা 10,000 টাকা তুললো। এইবার 10,000 টাকায় তারা 10 টাকার হিসাবে, মানে প্রত্যেকটা ন্যাভ হিসাবে 10 টাকা ধরা হয়। প্রথম শুরু যখন একটা এনএফও করে তখন একটি ন্যাভ ধরা হয়েছে 10 টাকার, অর্থাৎ 1000টা টুকরো হয় এবং সেই অনুযায়ী প্রত্যেকজন মানুষ 100টা করে সেই টুকরো পান, যেটার নাম হচ্ছে এনএভি, অর্থাৎ একটা ইউনিট বলা হয়, সেটাকে বলা হয় মিউচুয়াল ফান্ডের ইউনিট, এবং তার মূল্য ধরা হয় মিনিমাম 10 টাকা। এবং সেই টাকাটা যে 10,000 টাকা তোলা হলো সেই 10,000 টাকা দিয়ে তারা হতে পারে তারা স্টক এ, স্টক বি, স্টক সি, স্টক জেড, এরকম করে মোটামুটি 5টা কিনতে পারে, 10টা কিনতে পারে, 15টা কিনতে পারে, 20টা কিনতে পারে, 30টা কিনতে পারে, সম্পূর্ণ তাদের উপর, যিনি ফান্ড ম্যানেজার হবে তার উপর। আরেকটা জিনিস মাথায় জানিয়ে রাখা দরকার যে তাহলে একটা জিনিস আমরা যেটা সবসময় মাথায় রাখবো সেটা হচ্ছে নিউ ফান্ড অফার কখনো আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মতো নতুন কোম্পানির শেয়ার অফার করে না। তাদের কাজটা হচ্ছে পাবলিকের কাছ থেকে টাকা তুলে অলরেডি যে শেয়ারগুলো ট্রেড করছে সেকেন্ডারি মার্কেটে সেইখানে টাকাটা বিনিয়োগ করা। তাহলে বোঝা গেল এনএফও কি। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এনএফওতে বিনিয়োগ করতে গেলে কোনো রকম ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট লাগে না, কিন্তু আপনার কেওয়াইসি থাকাটা দরকার। সেটা খুব সহজ, যিনি মিউচুয়াল ফান্ড এজেন্ট থাকবেন তিনি হয়তো আপনার হয়ে কেওয়াইসিটা করিয়ে দিতে পারবেন, এটা আপনারা জেনে রাখুন। কিন্তু যারা আইপিও কিনতে চাইছেন, ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ কোম্পানির একটি নতুন কোম্পানির যে শেয়ার্স তারা কিনতে চাইছেন, তার জন্য কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট অত্যন্ত প্রয়োজনীয়, ট্রেডিং অ্যাকাউন্ট প্রয়োজনীয়। এবং সেই জন্য কেউ যদি নতুন শেয়ার কিনতে চান তাদের কিন্তু এই ডিম্যাট অ্যাকাউন্ট এবং ট্রেডিং অ্যাকাউন্ট খুলতেই হবে, এটা কিন্তু কম্পালসারি। এইবার আইপিওতে যে আপনি বিনিয়োগ করবেন কিভাবে করতে পারেন সেটা হচ্ছে অ্যাজবা অ্যাকাউন্ট সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট, ব্যাংকের মাধ্যমে। অর্থাৎ আপনার একটি নির্দিষ্ট পরিমাণ টাকা যেটা আপনি সেই আইপিও কিনতে চাইছেন সেই টাকাটা অলরেডি ব্যাংক আলাদা একটি অ্যাকাউন্টে সরিয়ে রাখবে, কিন্তু তার জন্য যে কদিনের জন্য সরিয়ে রাখবে তার জন্য কিন্তু আপনি আপনার ইন্টারেস্ট পেতে থাকবেন, যেভাবে আপনার সেভিংস অ্যাকাউন্টে আপনি ইন্টারেস্ট পাচ্ছিলেন। এটা গেল অ্যাজবা। আরেকটা হচ্ছে ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস, ইউপিআই এর মাধ্যমে
মাধ্যমে সরাসরি আপনি আপনার স্টক ব্রোকারের মাধ্যমে কিন্তু আপনি আইপিওর জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার জেনে নিই যে আইপিও কেন একটি কোম্পানি নিয়ে আসে। একটি কোম্পানি, সেটা ধরুন সেটা পাবলিকলি লিস্টেড কোম্পানি না, অর্থাৎ তার শেয়ার কেনাবেচা হচ্ছে না, সেই কোম্পানির হঠাৎ মনে হলো যে তাদের যে সম্পদ, তার সম্পদের একটা অংশ তারা পাবলিককে অফার করবেন। ধরুন তাদের তর্কের খাতিরে ধরে নিচ্ছি কোম্পানিটার মোট মূল্যায়ন হচ্ছে 1,000 কোটি টাকা, তারা 20% তারা ফান্ড তারা কি করবেন, তারা পাবলিককে অফার করবেন তাদের অংশ বা শেয়ার্স, তাদের টোটাল কোম্পানির শেয়ার্স। সেক্ষেত্রে তার 200 কোটি টাকার শেয়ার কিন্তু বাজারে আসবে। এইবার এই যে 200 কোটি টাকার যে বাজারে আসবে সেটা কোম্পানি নিজে করতে পারে না, সেই জন্য কোম্পানিকে কি করতে হবে, কোম্পানিকে কাউকে অ্যাপয়েন্ট করতে হবে যিনি তাদের হয়ে দায়িত্ব নেবেন এই শেয়ারগুলো বিক্রি করার, অর্থাৎ পাবলিককে অফার করার। এইখানে ফাংশন আসে হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংকের বা ইনভেস্টমেন্ট ব্যাংকার। ইনভেস্টমেন্ট ব্যাংকার যদি ছোট হয় অ্যামাউন্টটা, কোম্পানির সাইজ যদি ছোট হয়, যেরকম এখানে বললাম 1,000 কোটি টাকার যদি কোম্পানি হয়, সেক্ষেত্রে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারই গোটা ব্যাপারটা কিন্তু সামলে নিতে পারবেন। কিন্তু যদি মনে করা যায় যে কোম্পানিটা বিশাল, হয়তো 20,000 কোটি টাকা কি 25,000 কোটি টাকার তারা আইপিও নিয়ে আসতে চাইছে, সেক্ষেত্রে তারা একটা সিন্ডিকেট তৈরি করে, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো ব্যাংক মিলে তারা দায়িত্ব নেয় যে তারা এই কোম্পানিটির আইপিও বাজারে যাতে বিভিন্ন পাবলিক অ্যাকসেপ্ট করে, সেই জন্য তারা চেষ্টা করবেন। এইভাবে তারা কি করেন, তারা নিজেদের মধ্যে ভাগ করে না। এর মধ্যে একজন রয়েছেন লিড ইনভেস্টমেন্ট ব্যাংকার, বাকিগুলো তারা কিন্তু অ্যাসোসিয়েট ব্যাংকার্স, যারা কিন্তু অল্প অল্প করে এই আইপিওর অংশ নিয়ে পাবলিককে অফার করবেন। কিন্তু এখানেই শেষ নয়, যে এই যে আইপিও আসছে, ইনিশিয়াল পাবলিক অফারিং আসছে, এটা কেন আসছে, কেন কোম্পানি তার ব্যবসার অংশ পাবলিককে বিক্রি করতে চাইছে, এর বেশ কয়েকটা রিজন রয়েছে। সেটা হচ্ছে যে তারা দুভাবে টাকা তুলতে পারে বাজার থেকে। এক হচ্ছে থ্রু ডেট, অর্থাৎ বাইরে ব্যাংক বা নন ব্যাংকিং ফিনান্স কোম্পানি বা বিভিন্ন জায়গা থেকে তারা টাকা তুলতে পারেন ধার হিসাবে, যেটা হচ্ছে ডেট। আরেকটা হচ্ছে ইকুইটি মানে হচ্ছে তারা পাবলিকের কাছ থেকে যে টাকাটা তুলবেন সেটাকে বলা হচ্ছে ইকুইটি। এইখানে যখন একটি কোম্পানির বাজারে তাদের আইপিও ছাড়ছে এবং পাবলিককে অফার করছে, তার মানে তারা পাবলিকের কাছ থেকে টাকা তুলছে, অর্থাৎ ইকুইটি তুলছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যেরকম ডেটের ওপর তাদের ইন্টারেস্ট দিতে হয়, সেখানে ইকুইটির ক্ষেত্রে কিন্তু তাদের কোনো ইন্টারেস্ট দিতে হয় না। এটা কিন্তু একটা খুব বড় সুযোগ, এবং খুব সুন্দর সুযোগ পাবলিকের কাছ থেকে টাকা তোলা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ধরুন এই কোম্পানিটা যখন প্রথম শুরু হয়েছিল, হতে পারে তার সেরকম আর্থিক ক্ষমতা ছিল না, সেইখানে হয়তো তাদের অন্য কেউ সাহায্য করেছিল তাদের ব্যবসাতে টাকা ঢেলে। এদের বলা হয় এঞ্জেল ইনভেস্টার্স, অর্থাৎ তাদের থেকে বেশি শক্তিসম্পন্ন মানুষ যাদের হাতে টাকা রয়েছেন বা গ্রুপ যারা এখানে টাকা ঢালছেন। তারপর এদের থেকে আরেকটু কোম্পানি বড় হলো, তখন আসেন হচ্ছে ভেঞ্চার ইনভেস্টার্স বা পাবলিক ইকুইটি ইনভেস্টার্স, যারা এসে সেখানে টাকা ঢালেন। এইবার যখন কোম্পানিটা মোটামুটি ভালোভাবে গ্রো করে গেল, তখন দেখা যায় যে এঞ্জেল ইনভেস্টার্স বা এই ভেঞ্চার ইনভেস্টার্স বা এই প্রাইভেট ইকুইটি ফার্মসগুলো তারা নিজেদের টাকাটা তুলে নিয়ে অন্য কোনো সম্ভাবনায় কোম্পানিতে বিনিয়োগ করতে চাইছে। সুতরাং এটাও কিন্তু একটা এক্সিট পলিসি, অর্থাৎ এই টাকাটা পাবলিকের কাছ থেকে তুলে নিয়ে যারা বিনিয়োগ করেছিলেন তারা সেই টাকাটা তুলে নিয়ে তারা এক্সিট করে গেলেন, বেরিয়ে গেলেন। তাহলে এইটা দুটো অর্থ হলো। একটা হচ্ছে তারা নিজেদের অংশ বিক্রি করে, যারা প্রমোটার্স তারা একটা অংশ টাকা তুলে রাখলেন নিজেদের জন্য। 2 নম্বর হচ্ছে তারা একটা এক্সিটের সুযোগ করে দিলেন ভেঞ্চার যারা ইনভেস্টার্স, এঞ্জেল ইনভেস্টার্স এবং প্রাইভেট ইকুইটি ফার্মস তাদেরকে এক্সিট দেওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে তাদের ব্যবসায় এই কয়েক বছরে যদি তারা বেশ কিছু ঋণ নিয়ে থাকেন ডেট হিসাবে, সেক্ষেত্রে তারা চেষ্টা করেন যে পাবলিকের কাছ থেকে টাকা তুলে সেই ডেটটা যতখানি সম্ভব মিটিয়ে দেওয়া। সেক্ষেত্রে তাদের আর এক্সট্রা ইন্টারেস্ট দিতে হবে না। সেক্ষেত্রে তাদের অবশ্যই রিটার্ন অন ইকুইটি অনেক বেশি বেড়ে যাবে, এবং তাদের অনেক সুবিধা হবে। তাদের যখনই তারা লাভবান করবেন, তাদের লাভের গুড় ইন্টারেস্ট দিতে দিতে বেরিয়ে যাবে না বা অন্য কেউ খেয়ে নেবে না। এই জন্যে ইকুইটি মাধ্যমে টাকাটা তোলার জন্য কোম্পানিগুলো এত আগ্রহী থাকে। আরেকটা যেটা পয়েন্ট, সেটা হচ্ছে কোম্পানিগুলো যখন তাদের বিজনেস এক্সপ্যানশন করছে, অর্থাৎ বাণিজ্যের প্রসার ঘটাচ্ছে, বিভিন্ন দেশে বা বিদেশে ছড়িয়ে পড়ছে, তখন তারা এই টাকাটা ব্যবহার করেন তাদের হয় ওয়ার্কিং ক্যাপিটাল বা বিভিন্ন বিজনেস এক্সপ্যানশনে কাজে লাগাবার জন্য। তাহলে বোঝা গেল যে আইপিওর মাধ্যমে কোম্পানিগুলো কেন টাকা তুলে।
এইবার হচ্ছে যে পদ্ধতি। প্রথম কথা, যে ইনভেস্টমেন্ট ব্যাংকার্সরা তারা কি বলতে পারেন, তারা বলতে পারেন যে তারা কোম্পানিকে বলতে পারেন যে দেখুন, আপনাদের হয়ে সমস্ত শেয়ার বিক্রি করার দায়িত্ব আমাদের। অর্থাৎ ইনভেস্টমেন্ট ব্যাংকার কোম্পানির কাছ থেকে পুরো লটটা নিয়ে নিল, সমস্ত শেয়ার্স নিয়ে নিল, তারা বললো সমস্ত দায়িত্ব আমাদের, যদি বিক্রি হয় তাহলে তো কোনো প্রশ্ন নেই, যদি শেয়ার বিক্রি না হয় সেই শেয়ার আমরা কিনে নেব। অর্থাৎ ক্ষতি হলে আমাদের ক্ষতি, লাভ হলে আমাদের লাভ, লিস্টিং গেন্স হলে আমাদের লিস্টিং গেন্স। সেই হিসেবে তারা কিন্তু একটি অফার দিতে পারেন, যে অফারটার অবশ্যই যেটার নাম হচ্ছে সেটা বলা হয় যে বেস্ট এফার্টস কমিটমেন্ট। আচ্ছা, কিছু মানুষ বলেন যে না, মানে কিছু ব্যাংকার্স বলেন যে আমরা চেষ্টা করব, সর্বান্তকরণে আমরা কোনো গ্যারেন্টি দিচ্ছি না সমস্ত বিক্রি হবে। সেটাকে বলা হয় কিন্তু আপনার যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই একটা হচ্ছে একটা হচ্ছে ফার্ম কমিটমেন্ট আর একটা বেস্ট এফার্টস কমিটমেন্ট। এই পরেরটা হচ্ছে বেস্ট এফার্টস কমিটমেন্ট, অর্থাৎ তার সর্বান্তকরণের চেষ্টা করবেন। আর প্রথমটা হচ্ছে অবশ্যই যে ফার্ম কমিটমেন্ট, আমরা অবশ্যই করে দেখাবো, আপনাদের সমস্ত শেয়ার্স আমরা পাবলিকের কাছে বিক্রি করে দেবো। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা অবশ্যই একটি কোম্পানিকে ইস্যু করতে হয় ইনভেস্টমেন্ট ব্যাংকারদের মাধ্যমে, সেটা হচ্ছে রেড হেরিং প্রসপেক্টাস। অর্থাৎ শেয়ার যখন বাজারে ছাড়া হবে, আইপিও ছাড়া হবে, তখন একটি কাগজ থাকে যেটাকে বলা হয় রেড হেরিং প্রসপেক্টাস, কয়েক পাতার কাগজ। সেইখানে একটি কোম্পানিকে তার ব্যবসা, তার ইতিহাস, তার ভবিষ্যৎ সম্বন্ধে সমস্ত ডিটেলস দিতে হয়। অর্থাৎ তাদের প্রমোটার্স কারা, কে তাতে বিনিয়োগ করেছেন, তারা কি ধরনের ব্যবসা করেন, ভবিষ্যতে তারা কি ধরনের ব্যবসা করতে আগ্রহী, কিভাবে তারা ব্যবসা বাড়াবেন, তাদের কম্পিটিটর্স বা পিয়ার্স কারা, এবং অবশ্যই তাদের মাথার উপর কোনো ঋণ রয়েছে কিনা, এবং তারা পাবলিকের কাছ থেকে যে টাকা তুলবেন সেই টাকাটা তারা কিভাবে ব্যবহার করবেন, এই সমস্ত কিন্তু চলে আসা হচ্ছে রেড হেরিং প্রসপেক্টাসের মধ্যে। এইবার আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে এই যে শেয়ারটা এবার ইনভেস্টমেন্ট ব্যাংকার্সরা তৈরি হয়ে গেলেন, রেড হেরিং প্রসপেক্টাস ইস্যুড হয়ে গেল, তারপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা কারা পাবে, অর্থাৎ এই যে শেয়ারের অ্যালটমেন্টটা কিভাবে ঠিক হবে। এখানে সেটা হচ্ছে 3 ধরনের বিনিয়োগকারী রয়েছে, ইনভেস্টার্স রয়েছে যারা বিনিয়োগ করেন আইপিওতে। এক অবশ্যই হচ্ছে যারা আমাদের মতন ছোট ছোট বিনিয়োগকারী পাবলিক, সেটা হচ্ছে রিটেল ইনভেস্টার্স। 2 নম্বর হচ্ছে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্স, অর্থাৎ মিউচুয়াল ফান্ডস, পেনশন ফান্ডস, আবার সেই প্রাইভেট ইকুইটি ফার্মস, এরা বিনিয়োগ করেন। তাদের জন্য কিন্তু টোটাল আইপিওর মোট 50%, অর্থাৎ যদি ধরুন যে একটা আইপিও হলো, তারা 10 কোটি শেয়ার ইস্যু করছে, তার মধ্যে 5 কোটি শেয়ার কিন্তু রিজার্ভ থাকবে এই কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার্সদের জন্য, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে আরেকজন আছে সেটা হচ্ছে হাই নেটওয়ার্থ ইনস্টিটিউশনাল, মানে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যাদের প্রচুর ধনী এবং যাদের ক্ষমতা রয়েছে প্রচুর পরিমাণ টাকা বিনিয়োগ করা বা শেয়ার কেনা, তাদের এই HNIs-দের জন্য, বা নন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, অর্থাৎ যারা প্রতিষ্ঠান নন কিন্তু যারা ব্যক্তিগতভাবে শেয়ারে বিনিয়োগ করতে পারেন, তাদের জন্য থাকে 35%, অর্থাৎ প্রায় মোটামুটি যদি আমি বলি 10 কোটি শেয়ার, তার মধ্যে কিন্তু 3.5 কোটি, মানে 50 লাখ শেয়ার তাদের জন্য অ্যালটেড থাকে, তাদের জন্য রিজার্ভ থাকে এই হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস। বাকি 15% কিন্তু থাকে আপনার আমাদের মতন সাধারণ পাবলিকের জন্য বা জনসাধারণের জন্য বা রিটেল ইনভেস্টার্সদের জন্য। এইবার একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে সাবস্ক্রিপশন। অর্থাৎ আপনি আইপিওর জন্য অ্যাপ্লাই করলেন, লেটস সে, কিন্তু আপনি 1000 টাকার আইপিওর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, বা 2000 করতে পারবেন না, কারণ সেখানে নিয়ম রয়েছে। কোম্পানি ডিসাইড করে বা ইনভেস্টমেন্ট ব্যাংকার্স ডিসাইড করে যে একটা নির্দিষ্ট লট হতে পারে, একটা লটের মধ্যে 50টা শেয়ার, যদি একটা শেয়ারের দাম 200 টাকা করে ধরা হয়, তাহলে 10,000 টাকা, অর্থাৎ মিনিমাম 10,000। এটা কিন্তু জাস্ট এক্সাম্পল, অর্থাৎ 10,000 টাকার কমসে কম আপনাকে বিনিয়োগ করতেই হবে সেই আইপিওতে। সেই জন্য আপনাকে মিনিমাম 50টা শেয়ার কিনতেই হবে আইপিওর ক্ষেত্রে, অর্থাৎ যখন প্রথম লিস্টিং হবে সেই দিন। এইবার সেই যে সাবস্ক্রিপশন আপনি অ্যাপ্লাই করলেন, এবং ধরুন শেয়ারটা অত্যন্ত ভালো, অত্যন্ত পপুলার, সবাই তার নাম জানে, এবং তারা জানে ভবিষ্যতে এরা দুরন্ত ব্যবসা করবে। সুতরাং কেবল আপনি যে অ্যাপ্লাই করবেন তা না, এরকম মানে লাখ লাখ মানুষ তার জন্য অ্যাপ্লাই করার জন্য বসে থাকবেন। সেই জন্য যা দেখা যায়, যদি 10 কোটি শেয়ার অ্যালটেড থাকে, দেখা গেল যে সে অন্তত 20, 30, এমনকি 100 কোটি শেয়ারের জন্য কিন্তু মানুষ করে মানে আইপিওর জন্য অ্যাপ্লাই করে বসে আছে। এটাকে বলা হয় কিন্তু ওভার সাবস্ক্রিপশন। সেই জন্যে তখন কিন্তু আপনি 50টা যদি শেয়ার মানে আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, আপনি 50টা শেয়ার নাও
পেতে পারেন, হতে পারে আপনি মাত্র 2টো শেয়ার পেলেন, হতে পারে আপনি মাত্র 5টা শেয়ার পেলেন। অর্থাৎ সেটা কিভাবে নির্ধারিত হয় সেটাও বেশ একটা লম্বা চওড়া গল্প, সেটা নিয়ে আমি হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করব যে এই অ্যালটমেন্টটা কিভাবে করা হয় বিভিন্ন আপনার এই ওভার সাবস্ক্রিপশন হলে বা এমনি জেনারেল সাবস্ক্রিপশন হলে। এবার একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে একটা ফিক্সড প্রাইস অফার, অর্থাৎ একটাই মাত্র প্রাইস দেওয়া হলো, নিতে হলে আপনি নেবেন, না হলে আপনি নেবেন না, সেরকম করে একটি কোম্পানি অফার করতে পারে। অথবা আরেকটা যেটা হয় সেটা হচ্ছে প্রাইস ব্যান্ড, মানে মোটামুটি ধরুন এই যে শেয়ারটি 180 টাকা থেকে বা মানে 160 টাকা থেকে 200 টাকা আপনার প্রাইস ব্যান্ড রাখা হলো, মানে লোয়ার প্রাইস ব্যান্ড রাখা হলো 160 টাকা, আপার প্রাইস ব্যান্ড রাখা হলো আপনার এই 200 টাকা বা 180 টাকা থেকে 200 টাকা। একটা জিনিস মাথায় রাখতে হবে যে লোয়ার প্রাইস ব্যান্ড মানে যেটা তলার দিকের দাম সেটাকে বলা হয় ফ্লোর প্রাইস, আর যেটা আপার মানে হায়ার প্রাইস ব্যান্ড সেটাকে বলা হয় যে ক্যাপ প্রাইস। অর্থাৎ এর মধ্যে লোয়ার প্রাইস ব্যান্ড এবং হায়ার প্রাইস ব্যান্ডের মধ্যে কিন্তু কখনো 20%-এর বেশি ডিফারেন্স রাখা যায় না। সুতরাং আশা করি আপনারা বুঝতে পারছেন যে আইপিও কি। আইপিও আবার স্মরণ করে বলে দিচ্ছি যে নতুন কোম্পানি নতুন শেয়ার যখন বাজারে নিয়ে আসবে, আপনি যদি তার জন্য অ্যাপ্লাই করেন এবং সেটা যদি আপনি পান, সেটা হচ্ছে আপনি ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে আপনি সেটা পেলেন। অনেক মানুষ আইপিওতে অ্যাপ্লাই করার জন্য ব্যগ্র হয়ে থাকেন, কারণ তারা লিস্টিং গেইনস পাওয়ার জন্য তারা আশা করেন তারা লিস্টিং গেইনস পাবেন। এরকম বহু শেয়ার্স রয়েছে যারা লিস্টিংয়ের দিনই মানে ডাবল হয়ে গেছে, যেখানে মানুষের 10 বছর 11 বছর লাগে টাকা ডাবল করতে অন্যান্য ডেট মার্কেট বা মানি মার্কেটে, সেখানে দেখা গেল লিস্টিংয়ের দিনই 100 মানে জাস্ট দ্বিগুণ হয়ে গেল। এরকম এই রিসেন্ট খুব সাম্প্রতিক এরকম 3-4-5 মাস আগে এরকম বহু লিস্টিং হয়েছে যাদের শেয়ার লিটারালি ডাবল হয়ে গেছে। তারপর মানে হবেই এরকম কোনো গ্যারান্টি নেই। আপনার প্রিমিয়ামে সেটা লিস্টিং নাও হতে পারে, অর্থাৎ যে আপনার যে প্রাইসে আপনার হওয়ার কথা ছিল লিস্টিং তার থেকে বেশি দামের লিস্টিং হয়েছে, অর্থাৎ মানুষের চাহিদা এত, তার জন্য মানুষ অবশ্যই তার প্রতি আকর্ষণ দেখিয়েছে এবং সেটি দামটি বেড়ে গেছে। আবার হতে পারে কিছু কোম্পানির সেরকম চাহিদা নেই, সে লিস্টিংয়ের দিনে তার দাম নেমে গেল, হয়তো ডিসকাউন্টের লিস্টিং হলো, হয়তো 10% 15% নিচে নেমে গেল, সেটাও সম্ভব। অর্থাৎ এরকম কোনো গ্যারান্টি নেই যে আইপিওতে অ্যাপ্লাই করলেই তার দাম সেই দিনই বেড়ে যাবে। তবে সবসময় আইপিও দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়তে নেই, সবসময় সেই কোম্পানির ভবিষ্যতের প্রসপেক্ট কি, কেবলমাত্র পেছনে ওরা খুব ভালো ব্যবসা করেছে বলেই সেটা আইপিওতে অ্যাপ্লাই করতে হবে কখনো করবেন না। সবসময় সামনে 10-15 বছর এই কোম্পানিটার কত ভালো ব্যবসা করার সম্ভাবনা রয়েছে সেটা দেখে নিতে হবে। তাহলে আশা করি মোটামুটি আপনারা আইপিও এবং এনএফওর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে, আমি হাত জোর করে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এটা দেখে এটা সুবিধা নিতে পারেন, এবং অবশ্যই লাইক করুন যাতে ভবিষ্যতে আমি নতুন ভিডিও আনতে পারি, অনুপ্রাণিত হতে পারি। নমস্কার।